নির্জন বরফ ঢাকা পাহাড়, যেখানে নীরবতা কথা বলে, সেই নীরবতাকে সঙ্গী করে 1999 সালের এক কনকনে শীতের রাতে রচিত হয়েছিল বিংশ শতাব্দীর অন্যতম দুঃসাহসী এক উপাখ্যান। মাত্র 14 বছর বয়সের এক কিশোর, যার কাঁধে ছিল হাজার বছরের আধ্যাত্মিক ঐতিহ্যের ভার আর চোখে ছিল স্বাধীনতার অবিনাশী স্বপ্ন। আজ আমরা জানব 17তম কর্মাপা ওগিয়েন ত্রিনলে দর্জির সেই রুদ্ধশ্বাস পলায়নের নেপথ্য কাহিনী। তিব্বতের লাসার কাছে ঐতিহাসিক সুরফু মঠ। এই মঠের প্রতিটি দেয়ালে তখন চীনা রেড আর্মির কড়া নজরদারি। তিব্বতী বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান এই আধ্যাত্মিক গুরুকে চীন সরকার তাদের রাজনৈতিক দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। কিশোর কর্মাপ্পাকে মঠের ভেতর এক প্রকার গৃহবন্দী করে রাখা হয়। বাইরের পৃথিবীর সাথে তার যোগাযোগ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। নিজের ধর্মীয় শিক্ষা গ্রহণ এবং তিব্বতী সংস্কৃতির প্রসারে পদে পদে আসছিল বাধা। কিন্তু যার চেতনায় হিমালয়ের বিশালতা, তাকে কি চার দেয়ালের মাঠে আটকে রাখা সম্ভব? নিজের ধর্ম, ঐতিহ্য এবং আত্মপরিচয় বাঁচিয়ে রাখতে তিনি বেছে নিলেন এক চরম অনিশ্চয়তার পথ, দেশত্যাগ। 28 ডিসেম্বর 1999। রাত তখন 10:30। যখন পুরো মঠ আর চারপাশের প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন শুরু হলো অপারেশন গ্রেট এস্কেপ। অত্যন্ত গোপনীয়তার সাথে মঠের দোতলার একটি জানালা দিয়ে সন্তর্পণের নিচে লাফিয়ে পড়লেন সেই কিশোর সন্ন্যাসী। পলায়নের সময় তিনি নিজের রাজকীয় রেশমি পোশাক এবং চশমা খুলে ফেললেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। সাধারণ মানুষের পোশাকে তিনি হয়ে উঠলেন এক সাধারণ তিব্বতী কিশোর। অন্ধকার রাতে মঠের বাইরে একটি জিপ গাড়ি তার জন্য অপেক্ষা করছিল। সাথে ছিল মাত্র 4 জন বিশ্বস্ত সঙ্গী। শুরু হলো এক অসম লড়াই, যেখানে প্রতিটি বাঁকে উৎপেতে ছিল চীনা গোয়েন্দা বাহিনীর বুলেট কিংবা বন্দিশালা। পালিয়ে যাওয়ার পর তাদের প্রধান শত্রু ছিল প্রকৃতি আর সময়। চীনা গোয়েন্দাদের ড্রোন আর টহল এড়াতে তারা মূল রাস্তা বা লোকালয় সম্পূর্ণ এড়িয়ে চললেন। তাদের সামনে ছিল হিমালয়ের 19,000 ফুট উচ্চতা আর হাড় কাঁপানো মাইনাস তাপমাত্রা। দিনের বেলা তারা পাহাড়ের গুহায় পাথরের মতো নিথর হয়ে লুকিয়ে থাকতেন। সামান্য নড়াচড়া বা আগুনের ধোঁয়াও ডেকে আনতে পারত নিশ্চিত মৃত্যু। রাতের বেলা শুরু হতো বরফ ভেজা পিচ্ছিল আর দুর্গম পথে মাইলের পর মাইল হাঁটা। অক্সিজেনের অভাবে বুক ফেটে আসছিল, তুষারপাতে শরীর অবশ হয়ে যাচ্ছিল। কিন্তু সেই 14 বছরের কিশোরের শির ছিল উন্নত। তার অটল মনোবলই ছিল এই মৃত্যু উপত্যকায় পথ চলার একমাত্র পাথেয়। নেপালের দুর্গম জঙ্গল আর পাহাড়ি নদী পেরিয়ে দীর্ঘ 8 দিন আর 8 রাতের এক বিপদ সংকুল যাত্রা। 2000 সালের 5 জানুয়ারি ভোরের স্নিগ্ধ আলো যখন ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় আছড়ে পড়ল, তখন ধুলোমাখা জীর্ণ পোশাকে সেই কিশোর এসে দাঁড়ালেন। সারা বিশ্ব তখন হতবাক। বেইজিং এর সুরক্ষিত দুর্গ ভেদ করে 14 বছরের এক কিশোর কিভাবে হিমালয় পাড়ি দিয়ে ভারতে পৌঁছালো, তা আজও সমরবিদ আর গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এক বিস্ময়। সেই কিশোর আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তার এই পলায়ন কেবল এক সীমান্ত অতিক্রম ছিল না, এটি ছিল অন্যায়ের কাছে মাথা নত না করার এক জীবন্ত মহাকাব্য। তিনি প্রমাণ করেছেন লোহার খাঁচা দিয়ে শরীরকে বন্দী করা যায়, কিন্তু মানুষের স্বাধীন চেতনার ডানা কখনো ছাঁটা যায় না। হিমালয় ভাঙতে পারে, কিন্তু উন্নত শির কখনো মচকায় না।